আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের নাম কি, রসায়ন এবং শক্তি। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, তো মোটামুটি বেশ ইজি একটা চ্যাপ্টার কম্পারেটিভলি অন্যান্য চ্যাপ্টারের থেকে। আমরা এখানে বেশ কিছু ম্যাথ করব, বেশ কিছু বেসিক কনসেপ্ট দেখব। তো যা হোক, শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথমে বেশ কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে। ঠিক আছে, রসায়ন ও শক্তি, তার মানে আসলে আমরা বুঝতেছি এখানে বেশ এনার্জি নিয়ে কিছু কাজ টাজ আছে, তাই না? আচ্ছা, তার প্রথম যে টপিকটা আছে সেটা হইতেছে আমাদের রাসায়নিক শক্তিটা আসলে কি। আচ্ছা, এখন এই রাসায়নিক শক্তিটা কি এটা বোঝার জন্য খুব সিম্পলি একটা কথা বুঝি, যে আমাদের কাছে যে কোনো একটা বস্তু আছে। সাপোজ আমি বললাম, সাপোজ এখানে র্যান্ডমলি একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুর মধ্যে অনেকগুলো ছোট ছোট অণু আছে, পরমাণু আছে, তাই না? এবং যেহেতু আমি বলতেছি এটা হচ্ছে আমাদের একটা সলিড বা একটা কঠিন বস্তু, তার মানে অণুগুলো একটা আরেকটার সাথে লেগে আছে, তাই তো? আচ্ছা, এই যে লেগে আছে, এই অবস্থায় কিসের মাধ্যমে লেগে আছে? প্রত্যেকটা জিনিস শক্তির মাধ্যমে, তাই না? এখন আমি যদি বলি আমি বাইরের থেকে একটা শক্তি প্রয়োগ করতেছি, আমি বাইরের থেকে একটা শক্তি প্রয়োগ করলে এটাকে কি হবে? ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা অণু এরকম এরকম আলাদা হয়ে যাবে। তার মানে হইতেছে ভাইয়া, শুরুতে যখন বস্তুটা তৈরি হয়েছে তখন এটার ভেতরে বেশ কিছু কি ছিল? এনার্জি ছিল। এনার্জি থাকার কারণে অণুগুলা সবাই একসাথে ছিল। এই যে আমরা এনার্জির কথা বলতেছি, এটাই আসলে আমাদের কি? রাসায়নিক শক্তি। আমি আবার বলি, প্রত্যেকটা অণু একটা আরেকটার সাথে কোনো একটা কিছুর মাধ্যমে যুক্ত আছে। এই যে কিছুর মাধ্যমে যুক্ত আছে, এটাই হচ্ছে আমাদের কি? শক্তি। যেমন আমরা যদি বলি এই যে পেনের কথা, এই পেনের মধ্যে অসংখ্য অসংখ্য কি আছে? অণু আছে। এরা সবাই একটা আরেকটার সাথে লেগে আছে। এই যে সবাই একটা আরেকটার সাথে লেগে আছে, একটা শক্তির মাধ্যমে লেগে আছে। আমরা যদি র্যান্ডমলি একটা অণু নেই, সাপোজ আমাদের এখানে পানি আছে H2O, একটা H2O অণু, আরেকটা H2 অণু, এরা সবাই একসাথে থাকে, সবাই একসাথে একটা শক্তির মাধ্যমে যুক্ত হয়। যুক্ত হয়ে তখন আমরা দেখতে পাই কি, এখানে আমাদের আসলে এক গ্লাস পানি আছে, এটার মধ্যে অসংখ্য অসংখ্য কি? পানির অণু আছে। তাহলে এই যে আমরা বলতেছি ভাইয়া, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? শক্তি আছে। এই শক্তির মাধ্যমে তারা একটা আরেকটার সাথে লেগে থাকে। সেটা হতে পারে অণু, সেটা হতে পারে পরমাণু। এখন এখানে কিছু অ্যাডিশনাল কথাবার্তা, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিসকে বলতে পারি বন্ধন শক্তি। আর আরো একটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আচ্ছা, বন্ধন শক্তি, আরেকটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক শক্তি। এই দুইটা জিনিসের আসলে পার্থক্যটা কি? দুইটাই শক্তি, বাট দুইটার মধ্যে খুব ছোট্ট একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে ভাইয়া, এখানে আমি বললাম যে আমাদের কাছে একটা ক্যালসিয়াম ক্লোরাইড আছে। ক্যালসিয়াম ক্লোরাইড দেখতে কিরকম হয়? ক্যালসিয়াম এখানে মাঝখানে, দুই সাইডে দুইটা ক্লোরিন। এটা হচ্ছে আমাদের একটা ক্যালসিয়াম ক্লোরাইডের একটা অণু। এই ক্যালসিয়াম ক্লোরাইডের একটা অণুর ভেতরে কয়টা পরমাণু আছে? একটা ক্যালসিয়াম আছে আর দুইটা কি আছে? ক্লোরিন আছে। তাহলে দেখেন, একটা ক্যালসিয়াম পরমাণু দুইটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে। এই টোটালটা মিলে আমাদের কি হয়েছে? একটা অণু হয়েছে। এখন এখানে যে মাঝখানে যে বন্ধনটা আছে, এগুলাকে আমরা বলবো হচ্ছে বন্ধন শক্তি। এগুলোকে আমরা বলবো কি? বন্ধন শক্তি। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে বন্ধন শক্তিটা আসলে কখন? বন্ধন শক্তিটা আসলে আমাদের পরমাণুর মাঝে, একাধিক পরমাণুর মাঝে। আবার একটু আমরা বলি যে বন্ধন শক্তিটা আমরা কোনটাকে বলতেছি? একাধিক পরমাণু মিলে একটা অণু তৈরি করছে, ওই অণুর ভেতরে যে বন্ধনটা আছে ওইটাকে আমরা কি বলতেছি? বন্ধন শক্তি। যে শক্তি দ্বারা যুক্ত ক্যালসিয়াম এবং ক্লোরিন, মাঝখানে যেই বন্ধন শক্তি দ্বারা যুক্ত, সেটাকে আমরা বলতেছি কি? বন্ধন শক্তি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসি আমরা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আচ্ছা, এই আন্ত কথাটার সাথে আমরা হয়তোবা অনেকেই পরিচিত। এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইন্টার। আমরা প্রায় সময় বলে থাকি যে আমাদের মাঝে মাঝে দেখা গেছে যে একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের দৌড় প্রতিযোগিতা হয়, বা ক্রিকেট টুর্নামেন্ট হয়, বা ফুটবল টুর্নামেন্ট হয়। তখন আমরা বলি হচ্ছে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা। কি বলি আমরা? আন্তঃক্রীড়া প্রতিযোগিতা। মানে একটা স্কুলের সাথে আরেকটা স্কুল, অথবা একটা কলেজের সাথে আরো একটা কলেজ। আচ্ছা, এখানে আমরা বলতেছি আন্তঃআণবিক। তার মানে একটা অণুর সাথে, আণবিক এ কথাটা দ্বারা বুঝতেছি আমরা অণু, একটা অণুর সাথে আরো একটা অণুর
আমাদের যে শক্তি বা বন্ধন সেটাকে আমরা কি বলতেছি, আন্ত আণবিক শক্তি। তাহলে আমরা যদি বলি সিম্পলি যে এটা আসলে কাদের মাঝে হবে, অণুর মাঝে, অণুর মাঝে। এখন অণুর মাঝে কিভাবে হয় সেটা একটু আমরা দেখি। সাপোজ আমি বললাম যে ভাইয়া এখানে আমাদের কাছে একটা HCl আছে, এইখানে আমাদের আরো একটা HCl আছে, এইখানে আমাদের আরো একটা HCl আছে, তিনটা HCl কি আছে, অণু। এটাও আমাদের একটা অণু, এটাও আমাদের একটা অণু, আর এটাও হচ্ছে আমাদের একটা অণু। এখন আমরা সাপোজ আমি আমার হাতের মধ্যে এক চিমটি HCl নিছি, বা আমরা যদি লিকুইড বা অ্যাকুয়াস চিন্তা করি তাহলে আমরা কয়েকটা ড্রপ HCl নিছি। এই কয়েক ড্রপ HCl এর মধ্যে অসংখ্য HCl অণু আছে, তাই না? অসংখ্য অসংখ্য কি আছে, HCl অণু আছে। এই প্রত্যেকটা অণু কোনো একটা শক্তির মাধ্যমে একটা আরেকটার সাথে কি আছে, কানেক্টেড আছে। আবার বলি, প্রত্যেকটা অণু একটা আরেকটার সাথে কি আছে, কানেক্টেড আছে। যে শক্তির মাধ্যমে কানেক্টেড আছে সেটাকে আমরা বলতেছি কি, আন্ত আণবিক শক্তি। আচ্ছা, তাহলে একদম জাস্ট জিনিসটাকে যদি একটু আমরা সামারি করে নিয়ে আসি, আমাদের কাছে সাপোজ এখানে একটা HCl আছে। এই হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝে যে শক্তিটা বা যে বন্ধনটা আছে, এই বন্ধনটাকে আমরা কি বলতেছি, বন্ধন শক্তি মাঝখানে। আর একটা HCl অণু আরো একটা HCl অণুর সাথে যদি যুক্ত থাকে, এখানে যে শক্তির মাধ্যমে যুক্ত আছে এটাকে আমরা বলতেছি কি, আন্ত আণবিক শক্তি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এখানে আরো একটা জিনিস জাস্ট ফর এমসিকিউর জন্য একটা কথা মাথায় রাখবেন, সেটা হইতেছে কি, আচ্ছা, যদি আমাদের একই পরমাণুর মাঝে আন্ত আণবিক শক্তি থাকে, যেমন আমি কি বলতেছি, একই পরমাণু দিয়ে কি বুঝাইতেছি, একই টাইপের পরমাণু দিয়ে একটা অণু তৈরি করলাম। সেটা কি, সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে একটা ক্লোরিন গ্যাস, একই টাইপের দুইটা পরমাণু, দুইটাই ক্লোরিন, এইটা হচ্ছে আমাদের একটা ক্লোরিন অণু। আচ্ছা, আরো একটা ক্লোরিন অণু আছে, এটা হচ্ছে আমাদের কি, আরো একটা ক্লোরিন অণু। তাহলে একটা অণু আরেকটা অণুর সাথে কোন শক্তি দ্বারা যুক্ত, এটা হচ্ছে আমাদের কি, আন্ত আণবিক শক্তি, আন্ত আণবিক শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে একই পরমাণু টাইপের যদি অণু তৈরি করে তাদের মাঝে আন্ত আণবিক শক্তি। আরো একটা আমরা যদি বলি যে সাপোজ এখানে আছে হচ্ছে আমাদের HF, দেখেন তো ভাইয়া, এই একটা HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডের একটা অণুতে দুইটা কি সেম পরমাণু আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে ডিফারেন্ট পরমাণু আছে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে কি ফ্লোরিন। তাহলে এই আরো একটা HF নিলাম আমি, আরো একটা HF নিলাম, এই যে আমাদের তিনটা অণু আছে। ঠিক আছে, এখন এদের মাঝে যে আকর্ষণ বলটাকে আছে সেটাকে আমরা কি বলতেছি, আন্ত আণবিক শক্তি। এখন এমসিকিউ হইতেছে ভাইয়া, এই দুইটা আন্ত আণবিক শক্তি আমি যদি একটা জাস্ট ডিফাইন করি, এই দুইটাকে, যে একটাকে আমরা বললাম E1 আর একটাকে বললাম হচ্ছে E2, কোনটার ক্ষেত্রে শক্তিটা বেশি হবে? আমরা খেয়াল রাখবো, যখন ভিন্ন ভিন্ন পরমাণু, এই যে এখানে হচ্ছে আমাদের কি আছে, ভিন্ন পরমাণু দিয়ে আমরা অণু তৈরি করছি, ভিন্ন পরমাণুর ক্ষেত্রে যখন অণু তৈরি করছি, এই শক্তিটা আমাদের অলওয়েজ কি হবে, বেশি হবে। তার মানে হইতেছে এখানে আমরা বলতেছি E2 ইজ গ্রেটার দেন E1। তাহলে এই অণুগুলা একটা আরেকটার সাথে অনেক বেশি বেশি লেগে থাকবে, তাই না? কারণ আমরা বলছি আন্তঃআণবিক শক্তিটা এখানে অলওয়েজ কি হবে, বেশি হবে। আর এইখানেও আমাদের লেগে থাকবে, কিন্তু কম্পারেটিভলি দূরে দূরে থাকবে, যার কারণে এই ক্লোরিন কি বলে এটাকে, ক্লোরিন গ্যাস যেটা আছে আমাদের, অসংখ্য ক্লোরিন অণু একসাথে থাকে, এটা হচ্ছে আমাদের সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় গ্যাস হয়, এবং আমাদের HF যেটা আছে সেটা কক্ষ তাপমাত্রায় গ্যাস হয় না, সেটা হচ্ছে আমাদের লিকুইড হতে পারে বা হচ্ছে অ্যাকুয়াস, আমরা চিন্তা করে নিতে পারি। তাহলে এখানে কি গেল, যে এইখানে আন্তঃআণবিক শক্তিটা আমাদের কম্পারেটিভলি কম, এবং যদি ভিন্ন ভিন্ন পরমাণু হয় তাহলে আন্তঃআণবিক শক্তিটা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি আমরা
শক্তি পরিমাপের একক। শক্তি পরিমাপের অনেকগুলো একক আছে। আমরা যদি বলি যে হচ্ছে এসআই একক কোনটা, এসআই একক সেটা হচ্ছে আমাদের জুল। ঠিক আছে, আচ্ছা জুলে আসতেছি আমরা। তার আগে আমাদের আরো একটা একক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যালোরি। ক্যালোরি, ঠিক আছে। এখন ক্যালোরি কি জিনিস ভাইয়া? আমরা যদি ডেফিনিশনটা দেখতে চাই তাহলে হচ্ছে ডেফিনিশনটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের 1 গ্রাম পানির তাপমাত্রা যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন। কি বলছে এখানে? 1 গ্রাম পানির তাপমাত্রা, মানে আমাদের কাছে 1 গ্রাম যদি পানি থাকে সেটার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন সেটাকে আমরা কি বলি? 1 ক্যালোরি। সেটাকে আমরা কি বলতেছি? 1 ক্যালোরি। এখন ক্যালোরির সাথে জুলের একটা সম্পর্ক আছে, সেটা কি? সেটা হইতেছে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.18 জুল। অবশ্যই এটা আমরা এমসিকিউর জন্য খেয়াল রাখবো। আচ্ছা, এখন মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে যে 1 জুল সমান সমান কত ক্যালোরি। তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে অ্যান্সার যে 4.18 বা 4.2 এটা যদি অপশনে পাই তখন কিন্তু এটা দাগাই দিই। তখন কিন্তু আমাদের ইনভার্স করতে হবে। খেয়াল রাখবো আমরা যে 1 জুল ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4.18 ক্যালোরি। এই ভ্যালুটা অ্যারাউন্ড 0.23 বা 0.24 বলা যাবে, 0.24 ক্যালোরি। তাহলে এই দুইটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য একটু খেয়াল রাখবো। আচ্ছা, আমাদের শক্তির আরো একটা একক আছে, এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি বইয়ে নাই, তাও একটু বলে দিই। শক্তির আমাদের সিজিএস যে একটা একক আছে, সিজিএস। সিজিএস মানে কি বোঝায়? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আচ্ছা, সিজিএস এককে শক্তির একক, সিজিএস সিস্টেমে শক্তির একক হচ্ছে আমাদের আর্গ, ইআরজি, আর্গ। আচ্ছা, আর্গের সাথে জুলের সম্পর্ক কি? 1 জুল ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা জাস্ট বললাম, আমাদের এটা তেমন একটা মনে রাখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা একক পড়লাম, একটা হচ্ছে আমাদের জুল, আরেকটা হচ্ছে ক্যালোরি, আরেকটা হচ্ছে আমাদের আর্গ। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলতেছে যে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ আমরা কিসের ভিত্তিতে পড়বো? একটা হচ্ছে আমাদের কিসের ভিত্তিতে পড়বো? সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা বা তাপের চেঞ্জের উপর ভিত্তি করে, তাপের পরিবর্তনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে 2টা টাইপ অফ বিক্রিয়া পড়বো। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি এক্সোথার্মিক রিঅ্যাকশন, আর এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখন এই জিনিসটা একটু আমরা ভালো মতো বুঝবো যে তাপ উৎপাদী বিক্রিয়া বুঝাই যাইতেছে ভাইয়া সে হচ্ছে কি করবে? তাপ উৎপন্ন করবে। আচ্ছা, এখন কিভাবে সে তাপ উৎপন্ন করবে সেটা আমরা এক্সাম্পলের মাঝে একটু পর দেখব। এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর ভ্যালুটা আমাদের আসবে কেমন? নেগেটিভ। ডেল্টা এইচটা কেমন আসবে? নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। সেটা হইতেছে ভাইয়া যে N2 প্লাস 3H2 নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাকশন করতেছে। রিঅ্যাকশন করে এখানে আমাদের 2 মোল NH3 বা অ্যামোনিয়া তৈরি করে, এবং এই অ্যামোনিয়ার সাথে অ্যারাউন্ড 92 কিলোজুল শক্তি উৎপন্ন করে। আচ্ছা, এখন এখানে একটু লক্ষণীয় বিষয় যে এই যে আমরা বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়ার মধ্যে কি হয়েছে ভাইয়া? নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের এখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, এবং সাথে আরো একটা জিনিস তৈরি করছে।
সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমাদের 92 কিলোজুল, মানে এখানে এক্সট্রা করে সে তাপ উৎপন্ন করছে। ঠিক আছে? তো এখন এইখানে বিক্রিয়ার ডান পাশে বা উৎপাদের সাথে জিনিসটা কেমন আছে? প্লাস। এইটা ডেল্টা এইচে যে, এটা ডেল্টা এইচে যে মাইনাস হয়ে যায়। এখন আমরা এই জিনিসটা আসলে অনেকেই বুঝি না যে ভাই এখানে কেন প্লাস, আবার ডেল্টা এইচে যে সেটা কেন মাইনাস হয়ে গেল, এবং ডেল্টা এইচ জিনিসটা আসলে আমাদের কি বোঝায়। এই জিনিসটা আমরা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে, এই এক্সাম্পলটায় আমরা একটু ভিন্ন ভিন্ন ভ্যালু ধরে কল্পনা করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। সেটা হচ্ছে আমি বললাম যে তর্কের খাতিরে জাস্ট ধরে নিলাম যে ভাইয়া বাম পাশে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, এইখানে হচ্ছে আমাদের 192 কিলোজুল শক্তি আছে। আমি আবার বলি, এগুলো অ্যাকচুয়াল ভ্যালু না, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। নাইট্রোজেন এবং হাইড্রোজেন এইখানে টোটাল কত কিলোজুল শক্তি আছে? 192 কিলোজুল শক্তি আছে। আচ্ছা, সেইটা যখন অ্যামোনিয়াতে পরিণত হয়েছে, অ্যামোনিয়াতে এসে অ্যামোনিয়ার ভেতরে জমা হয়েছে 100 কিলোজুল, বাকি যে 92 কিলোজুল সেটা এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে ফিজিক্সে কিন্তু পড়ছিলাম যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। এইখানে আমাদের যত শক্তি থাকবে রাইট সাইডেও ঠিক তত পরিমাণ শক্তি থাকতে হবে, টোটাল শক্তিটা। এখানে আমাদের কত আছে? 192। এই অ্যামোনিয়াতে কত জমা হয়েছে? 100। বাকি 92 কি হয়েছে? বাকি 92 হচ্ছে আমাদের তাপ শক্তি হিসেবে চলে গেছে। আমি আবার বলি জিনিসটা, এইখানে ছিল রাসায়নিক শক্তিতে, মানে এই যে নাইট্রোজেন যে বন্ধন এখানে ছিল শক্তি, হাইড্রোজেন যে বন্ধন এখানে আমাদের শক্তি ছিল। ঠিক আছে? সেইটা আমাদের অ্যামোনিয়াতে যে 100 কিলোজুল হয়েছে, তাহলে ভাই বাকি যে 92 কিলোজুল সেটা কি হয়েছে? সেইটা এখানে তাপ শক্তি হিসেবে বাইরে নির্গত হয়েছে। যে অ্যামোনিয়াও তৈরি হয়েছে, সাথে 92 কিলোজুলও তৈরি হয়েছে, এই জন্য আমরা মাঝখানে কি বসাইছি? প্লাস বসাইছি। এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসি ডেল্টা এইচ। ডেল্টা এইচ আসলে কি বোঝায়? ডেল্টা এইচ আসলে বোঝায় ভাইয়া এনার্জি অফ উৎপাদ। দুইভাবে করা যায় ডেল্টা এইচ, আমরা এখানে একটা ভাবে দেখতেছি, মাইনাস এনার্জি অফ বিক্রিয়ক। ঠিক আছে? তাহলে এনার্জি অফ উৎপাদ মানে প্রোডাক্ট যেটা আছে সেইটার এনার্জি। ভাইয়া প্রোডাক্ট কোনটা? এখানে NH3, এটার শক্তিটা কত? এখানে 100, মাইনাস বিক্রিয়ক কোনটা আছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এটার শক্তিটা কত? 192। তাহলে আমরা যদি মাইনাস করি এখানে কত পাবো? -92 কিলোজুল। এই জন্য আমরা বলি যে ডেল্টা এইচটা এখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। এখানে প্লাস কেন হয়েছে? এটাও তৈরি হয়েছে, কিন্তু যখন ডেল্টা এইচ টার্মে চলে আসে তখন সেটা কেমন হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোস্ট প্রবাবলি এটা বুঝতে পারছি। আমরা তারপরে আসি হচ্ছে আমাদের এন্ডোথার্মিক রিয়েকশন বা তাপহারী রিয়েকশন। এই তাপহারী এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কি? তাপ শোষী বিক্রিয়া। আমরা শুনেই বুঝতে পারতেছি ভাইয়া তাপ শোষী, তার মানে সে কি করবে? তাপটাকে শোষণ করে নিবে, তাই না? আচ্ছা, এখন এটার একটা উদাহরণ দেখা যায়। এটার উদাহরণ যদি আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কাছে সাপোজ ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর আছে। এখন এই চুনা পাথর আমরা কোত্থেকে পাইছি? এটা হচ্ছে আমাদের শামুকের যে আমাদের উপরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা যদি আলাদা করে ফেলি, সেটা হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম কার্বনেটের একটা সোর্স হিসেবে বলতে পারি। এখন এই ক্যালসিয়াম কার্বনেট নর্মাল তাপমাত্রায় এরকমই থাকে, এটা কখনো ভেঙে যায় না বা কারোর সাথে বিক্রিয়া করে না। আমি যদি ওর সাথে মোটামুটি 177 কিলোজুল হিট দিতে পারি বা তাপ দিতে পারি, কত কিলোজুল? মোটামুটি 176.8, বাট আমি বলতেছি 177 কিলোজুল যদি আমি হিট যোগ করতে পারি, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর এটা হচ্ছে ভেঙে যাবে। ভেঙে এখান থেকে আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড, বা এটাকে আমরা বলি হচ্ছে চুন, এবং সাথে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই প্রসেসে আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আমাদের তাপ শোষী বা তাপহারী বিক্রিয়া? দেখেন তো, এইখানে লাস্টে আমাদের কি কোনো কিছু আমি যোগ করছি যে এত কিলোজুল শক্তি উৎপন্ন হয়েছে? এরকম কিন্তু কিছু নাই। এখানে কিন্তু শক্তি উৎপন্ন হবে না। সে কি করছে? বিক্রিয়া শুরু করার সময় প্রকৃতি থেকে কত কিলোজুল শক্তি নিছে? 177 কিলোজুল শক্তি নিছে। কত কিলোজুল? 177 কিলোজুল শক্তি সে কি করছে? শোষণ করছে। আচ্ছা, যদি শোষণ করে থাকে তাহলে জিনিসটাকে কি আমি এইভাবে বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড।
এটা এই সাইডে প্লাস আকারে ছিল, তাহলে এখন সেটাকে আমি জাস্ট মাইনাস আকারে লিখতেছি 177 কিলোজুল। ঠিক আছে, তো যদি এটা লিখি আমরা এখন ডেল্টা এইচ এর যদি হিসাবটা করি, ডেল্টা এইচ যেন কিভাবে হিসাব করে ভাইয়া, যে উৎপাদের যে শক্তি মাইনাস কি হয় বিক্রিয়কের শক্তি। আমরা একটু আগে স্লাইডে কি দেখছিলাম, দেখছিলাম যে এইখানে যদি প্লাস থাকে তাহলে সেটা কেমন হয়ে গেছে মাইনাস। তাহলে এখন আমরা কি দেখব, যে এইখানে যেহেতু মাইনাস আছে এই পার্টটা, তাহলে এখন হয়ে যাবে সে কি প্লাস 177 কিলোজুল। এইটা দ্বারা আসলে আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা বুঝতে পারি যে এই বিক্রিয়াটা হওয়ার সময় এই ক্যালসিয়াম কার্বনেটটা কি করছে, প্রকৃতি থেকে 177 কিলোজুল শক্তি শোষণ করে নিছে, তাপটাকে সে কি করছে শোষণ করে নিছে। এই জন্য এদেরকে আমরা বলি কি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের তাপ পরিবর্তনের হিসাব বা ডেল্টা এইচ এর হিসাব। এখন আমি বলছিলাম যে ভাইয়া ডেল্টা এইচ দুই ভাবে হিসাব করা যায়, একটা হচ্ছে আমাদের এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, এইভাবে করা যায়। আরো একটা প্রসেস হচ্ছে ডেল্টা এইচটাকে আমরা বন্ধন শক্তির মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন বন্ধন শক্তির মাধ্যমে যে সূত্রটা সেটা একটু লিখি আমরা। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র লিখছি, সেটা কি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি। এখন এইটা দ্বারাই হচ্ছে আমরা এরপরে ম্যাথগুলা করব। আমরা প্রথম সূত্রটা দিয়ে আপাতত ম্যাথ করব না, আমাদের সেকেন্ড সূত্রের উপর বেস করে পরবর্তী ম্যাথগুলো আসবে। আচ্ছা, দেখা যাক তাহলে কি আছে। এখানে অনেকগুলো বন্ধন শক্তির ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, আমরা ট্রাই করব এগুলো মুখস্থ রাখার, বা সবগুলো না হলেও কয়েকটা, যেমন সিএইচ, সিসিএল, তারপরে হচ্ছে আমাদের এইচসিএল, তারপরে হচ্ছে আমাদের অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। এই জিনিসগুলো আমরা কয়েকটা ট্রাই করব মুখস্থ রাখা, তাহলে আমাদের জন্য ইজি হবে। আর সবগুলো যদি মুখস্থ করতে পারি তাহলে ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আসে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে CH4 কার সাথে বিক্রিয়া করলো, ক্লোরিনের সাথে বিক্রিয়া করার পর CH3Cl এবং HCl তৈরি করছে। এখন আমাদের এই টাইপের জিনিসে বা এই টাইপের ম্যাথে আমরা সবার আগে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা দেখব যে সমতা করা আছে কিনা। সবার প্রথম কাজ এটা। এখানে কার্বন কয়টা ভাইয়া, একটা। ডান সাইডে কার্বন কয়টা, একটা। হাইড্রোজেন এখানে কয়টা, চারটা। এখানে হাইড্রোজেন কয়টা, চারটা। ক্লোরিন এখানে দুইটা, এখানেও ক্লোরিন কয়টা আছে, দুইটা আছে। তার মানে এটা আমাদের সমতা করা আছে। তাহলে আমরা দেখি এরপরে কি হয়। এখন এই বিক্রিয়াতে কি বলছে, ডেল্টা এইচ হিসাব করতে বলছে। ডেল্টা এইচ এর আমরা একটু আগে ফর্মুলা যেন কি পড়ছি, যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি। তাহলে এখন বন্ধন ভাঙতে, বন্ধন কোথায় ভাঙতেছে, কোথায় গড়তেছে, কিভাবে গড়তেছে, এইগুলো আমরা একটু দেখে আসি। এখন এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার বা গঠন জানতে হবে। দেখেন তো ভাইয়া, CH4 কার্বন, উপরে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন এখানে, চারটা হাইড্রোজেন আছে। কার্বনের যোজনী কত, 4। চারদিকে সে চারটা হাইড্রোজেনের সাথে কানেক্ট হয়েছে, ফাইন। প্লাস ক্লোরিন, ক্লোরিন এখানে কয়টা বন্ধন, ক্লোরিনের যোজনী একটাই বন্ধন আছে, ঠিক আছে, ক্লোরিন ক্লোরিন। তারপরে এটা কি তৈরি হয়েছে দেখেন তো, CH3Cl। আসলে এখানে যেটা হয়েছে যে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে কি করছে, রিপ্লেস করে দিছে বা প্রতিস্থাপন করে দিছে। একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে কি করছে, রিপ্লেস করে দিছে, ঠিক আছে। তাহলে এই যে ক্লোরিনটা সেটা এখন কোথায় চলে আসতেছে, হাইড্রোজেনের জায়গায় চলে আসতেছে। আর হাইড্রোজেনটা কি করতেছে, ক্লোরিনের জায়গায় চলে আসতেছে, তাই না? তাহলে CH3Cl এটার স্ট্রাকচার দেখতে কিরকম হবে, এটার স্ট্রাকচার দেখতে তিনটা হাইড্রোজেন আগের মতোই আছে, নতুন একটা এখানে ক্লোরিন আসছে। আর এই হাইড্রোজেন এই ক্লোরিন মিলে HCl তৈরি করলো, ঠিক আছে। এতটুকু স্ট্রাকচার যদি আমরা বুঝতে পারি তাহলে বাকিটা আসলে আমাদের একদমই ডাল ভাতের মতো।
আচ্ছা, এখন এই এতটুকু বোঝার পরে, এতটুকু আমরা একদম ক্লিয়ারলি বোঝার পরে দেখি আমরা যে বন্ধন কয়টা ভাঙছে, নতুন কয়টা বন্ধন তৈরি হয়েছে। বন্ধন কয়টা ভাঙছে, নতুন কয়টা বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা একটু নতুন একটা স্লাইড নিয়ে এখানে লিখলাম যে বন্ধন ভাঙলো। কি কি বন্ধন ভাঙছে এটা একটু দেখি আমরা। ঠান্ডা মাথায় লক্ষ্য করব, এখানে একটা CH আছে, এখানে একটা CH আছে, এখানে একটা CH আছে, এখানে একটা CH আছে। তাহলে CH বন্ধন কয়টা ছিল? 4টা। বিক্রিয়কে দেখবো আমরা, CH এটা এরকম কয়টা আছে, যে একটা CH, আরেকটা CH, আরেকটা CH, আরেকটা CH, এরকম কয়টা আছে ভাইয়া? 4টা আছে। ডান সাইডে কয়টা CH আছে? এই যে একটা, দুইটা, তিনটা। আরেকটা কি আছে? আরেকটা কিন্তু নাই। তাহলে 4টা CH বন্ধন ছিল, এখন 3টা CH বন্ধন আছে। তাহলে ভেঙে গেছে কয়টা ভাইয়া? একটা ভেঙে গেছে। তাহলে আমরা এখানে লিখবো যে 1 ইন্টু CH, ঠিক আছে? 1 ইন্টু CH, যে একটা CH বন্ধন কি হয়েছে? ভেঙে গেছে। আচ্ছা, তারপরে দেখি আর কি কি বন্ধন ভাঙছে। এখানে দেখেন তো ভাইয়া, ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে, তাই না? ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে। ডান সাইডে কয়টা ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে? কোনো ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে? নাই। এটা কিন্তু CCl বন্ধন, ক্লোরিন এবং ক্লোরিন না। তাহলে এখানে একটা ছিল ক্লোরিন ক্লোরিন, ডান সাইডে একটা ক্লোরিন ক্লোরিন বন্ধনও নাই। তার মানে একটা ছিল, একটাই ভেঙে গেছে। তাহলে আমরা এখন কি লিখবো, যে প্লাস, এটার সাথে প্লাস দিলাম, যে 1 ইন্টু ক্লোরিন ক্লোরিন, এই দুইটা বন্ধন ভেঙে গেছে আমাদের। ফাইন। আচ্ছা, এরপরে বাম সাইডে লক্ষ্য করি, আর কোনো বন্ধন আছে? CH ছিল, ClCl ছিল, আর কোনো ধরনের বন্ধন নাই। এবার আসি আমরা ডান সাইডে, যে নতুন করে বন্ধন কি তৈরি হয়েছে। আমরা একটু খেয়াল করলে দেখব যে ভাইয়া এখানে CH, এটা কিন্তু একটু হিসাব করছি আমরা, এখানে CCl বন্ধনটা কি একদমই নতুন না? এটাকে বাম সাইডে ছিল যে CCl, কোথাও আছে? এটা নাই। তাহলে এই বন্ধনটা নতুন আসছে, এটা হচ্ছে নিউ, নতুন আসছে। আরো একটা দেখেন, এই যে আমাদের HCl লিখছি, হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝে একটা বন্ধন আছে। HCl এই সাইডে কয়টা ছিল? একটাও ছিল না। তাহলে HCl এখানে নতুন করে একটা আসছে। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া CCl একটা আসছে, আর একটা আসছে HCl। তাহলে এটা আমরা লিখে ফেলি যে বন্ধন গড়লো, নতুন করে তৈরি হয়েছে, ঠিক আছে? বন্ধন গড়লো ইজ ইকুয়ালস টু 1 ইন্টু CCl প্লাস 1 ইন্টু HCl, ঠিক আছে? HCl। তাহলে আমরা বন্ধন কতগুলো ভাঙছে, বন্ধন কতগুলো গড়ছে, এটা আমরা সবাই জেনে গেছি। আচ্ছা, এখন আমাদের কাজ হইতেছে যে এই বন্ধনের শক্তিগুলো একটু মনে রাখা। এই যে আমরা ফার্স্টে লিখছি না CH বন্ধন, আমরা একটু আগে দেখে আসি কত হয়েছিল, 414 মোস্ট প্রবাবলি। এই যে দেখেন CH বন্ধন কত, 414 কিলোজুল। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে যে এটা হচ্ছে 414 কিলোজুল। ClCl বন্ধন কত দেখে আসি, 244। এই যে ClCl কোথায়? এই যে ClCl, এই বন্ধনটা কত, 244। তাহলে এইটা এখন আমরা লিখে ফেলি যে এটা হচ্ছে আমাদের 244 গেল। CCl বন্ধন কোথায় দেখি আমরা, 326। কোথায়? CCl, এই যে সেকেন্ডটাই আছে আমাদের CCl 326, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে CCl হচ্ছে 326, আর এইটা হচ্ছে আমরা 4 থেকে দেখে নেব 431। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, ভাই। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডেল্টা H সমান সমান যতগুলো বন্ধন ভাঙছে তার শক্তি মাইনাস যতগুলো বন্ধন গড়ে গেছে, মানে নতুন করে তৈরি হয়েছে সেটার শক্তি। তাহলে বন্ধন ভাঙছে কি কি এখানে, 414 প্লাস 244, এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম যে এগুলো আমাদের ভাঙছে, মাইনাস নতুন করে কি কি তৈরি হয়েছে, CCl 326 প্লাস 431। অবশ্যই এটাকেও আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তাহলে এখানে আমরা দেখি হিসাবটা আসলে কত আসে। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 414 প্লাস 244 মাইনাস 326 প্লাস 431। তাহলে এখানে আমরা দেখতেছি যে -99 কিলোজুল আসছে আমাদের এটা অ্যান্সার, -99 কিলোজুল, ঠিক আছে? এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এখন ডেল্টা এইচটা হচ্ছে আমাদের মাইনাস আসছে, ডেল্টা এইচটা নেগেটিভ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইতেছে এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে আছে, আমরা নতুন একটা ম্যাথ দেখি বা নতুন একটা বিক্রিয়া দেখি। সেটা কি? সেটা হইতেছে যে ভাই CH4 এটার সাথে হচ্ছে আমরা অক্সিজেনের রিঅ্যাকশন করাই বা এটাকে আমরা দহন বিক্রিয়া বলি। CH4 অক্সিজেনের উপস্থিতিতে এটা পুড়ে কার্বন ডাই অক্সাইড এবং কি তৈরি হবে? পানি তৈরি হবে। আমরা যদি এটা একটু সমতাকরণ করতে চাই, একটু দেখি কার্বন এখানে কয়টা আছে? একটা, ডান সাইডেও একটা আছে। হাইড্রোজেন এখানে আছে চারটা, হাইড্রোজেন এখানে কিন্তু দুইটা আছে। ঠিক আছে, তার মানে এখানে একটু আমাদের হাইড্রোজেন চেঞ্জ করতে হবে। হাইড্রোজেন যদি আমরা চারটা করতে চাই, এই সাইডে চারটা, এই সাইডেও যদি চারটা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই H2 এর সামনে একটা 2 দিতে হবে। এখন H2 এর সামনে যখন আমরা 2 দিতেছি, দেখেন তো ভাইয়া অক্সিজেন এখানে দুইটা, এখানে দুইটা, চারটা হয়ে গেছে। তাহলে এটার সামনে আমাদের কি করতে হবে? আরো একটা 2 দিতে হবে। এই টাইপের রিঅ্যাকশন যেগুলো আছে, যে আমাদের হাইড্রোকার্বন এটার সাথে যে আমাদের অক্সিজেনের রিঅ্যাকশন, এখানে অলওয়েজ আমাদের কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। ঠিক আছে, এই রিঅ্যাকশনগুলো সমতাকরণের জন্য আমাদের একটা ফর্মুলা আছে। আপাতত এটাতে আমরা যাচ্ছি না, আমরা সামনের কোনো একটা ম্যাথের জন্য এটা দেখবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে ভাইয়া এইটার জন্য স্ট্রাকচারটা লিখে ফেলা। তাহলে এটার স্ট্রাকচার আমরা একটু আগেই দেখছি, কার্বনের চারপাশে চারটা কি থাকবে? হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, তারপরে সামনে যে সহগ আছে এটা আমরা লিখলাম 2। তারপরে অক্সিজেন আর অক্সিজেনে কয়টা বন্ধন থাকে? 2টা বন্ধন থাকে, কারণ অক্সিজেনের যোজনী কত? 2। আচ্ছা, এইটা রিঅ্যাকশন করে ফাইনালি আমাদের কি তৈরি করতেছে? কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, একটা কার্বন ডাই অক্সাইড। এখন কথা হচ্ছে ভাইয়া কার্বনের যোজনী যেন কত? 4। এই স্ট্রাকচার গুলা কিন্তু আমরা পঞ্চম অধ্যায়ে দেখে আসছিলাম অলরেডি। কার্বনের সাথে 2টা অক্সিজেন থাকবে, 2 সাইডে ডাবল বন্ড দিয়ে, এইটা গেল কার্বন ডাই অক্সাইড। সাথে হচ্ছে আমাদের কি থাকবে? পানি, 2টা পানি থাকবে। আচ্ছা, 2টা পানি, তাহলে 2 ইন্টু, এটা একটু নিচে লিখি আমরা, 2 ইন্টু পানি। পানির স্ট্রাকচার কিরকম? অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন গেল। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ আমরা লিখে ফেলছি। এখন আমাদের চেক করতে হবে যে কয়টা বন্ধন ভেঙে গেছে, কয়টা বন্ধন নতুন করে তৈরি হয়েছে। আমরা এখানে আরো একটা স্লাইড নিই, যে বন্ধন ভাঙলো বন্ধন গড়লো, আমরা 2টা লাইন লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এখন বন্ধন কি ভাঙছে? বন্ধন হচ্ছে কি কি ভাঙছে এটা একটু আমরা চেক করি ঠান্ডা মাথায়। ভাই এখানে CH বন্ধন কয়টা ছিল? একটা, 2টা, 3টা, 4টা। 4টা আমাদের CH বন্ধন আছে। ডান সাইডে দেখেন তো একটাও কি CH বন্ধন আছে? CH কোথাও আছে? কোথাও নাই। তার মানে 4টা ছিল, 4টাই আমাদের কি হয়েছে? ভেঙে গেছে। তাহলে আমরা কি লিখবো? যে 4 ইন্টু CH বন্ধন। আচ্ছা, তারপরে দেখি আমরা যে এখানে আমাদের 2টা, যে সামনে সহগ আছে 2টা ও ডাবল বন্ড ও, এইটা আমাদের আছে। এখানে কি দেখেন তো ভাইয়া ও ডাবল বন্ড ও মানে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এরকম কি কোনো বন্ধন আছে কিনা? অ্যান্সার হচ্ছে না। এটা C ডাবল বন্ড ও, এটা কিন্তু ও ডাবল বন্ড ও না। তাহলে আমাদের এই ও ডাবল বন্ড ও, এটা আসলে আমাদের 2টা ছিল, 2টাই আমাদের ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 2 ইন্টু অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। আচ্ছা, এখন আমরা আসি কি কি বন্ধন নতুন করে তৈরি হয়েছে। এখানে একটু ঠান্ডা মাথায় যদি দেখি যে ভাইয়া এখানে CO এরকম এইখানে একটা বন্ধন আছে, এইটা একটা বন্ধন আছে। C ডাবল বন্ড ও এরকম কয়টা বন্ধন আছে? 2টা বন্ধন। এটা কি এই সাইডে ছিল? C ডাবল বন্ড ও কোনো কিছু ছিল? অ্যান্সার হচ্ছে না। তাহলে 2টা C ডাবল বন্ড ও তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা হচ্ছে এখানে লিখবো যে 2 ইন্টু C ডাবল বন্ড ও। ওকে, ঠিক আছে। তারপরে আসি আমরা ডান সাইডে, এখানে একটু আরো ভালো করে খেয়াল রাখতে হবে। OH এইটা তৈরি হয়েছে, ফাইন।
কয়টা OH? দুইটা OH তৈরি হয়েছে। আবার একটু বলি, কয়টা OH? দুইটা OH তৈরি হয়েছে। এই যে দুইটা OH, সামনে কিন্তু একটা 2 আছে, তাহলে এখানে 2 ইন্টু দুইটা OH, এভাবে আমরা বলতে পারি না? 2 ইন্টু, আর এখানে তো দুইটা OH আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে 4টা অক্সিজেন বন্ধন হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে লিখতেছি নতুন করে যে 4 ইন্টু OH বন্ধন তৈরি হয়েছে। এবার আমরা একটু ক্যালকুলেশনে আসি। ক্যালকুলেশনে যদি আসি আমরা, CH বন্ধন শক্তিটা কত? CH বন্ধন শক্তি, CH বন্ধন এটা শক্তি হচ্ছে আমাদের কত? 414 কিলোজুল। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এটা আমরা একটু দেখে আসি, এটা শক্তিটা কত? মোস্ট প্রবাবলি 498। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, খেয়াল করেন এটা অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন, এটা কিন্তু না, আমাদের দরকার অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। এই যে এটা 498, তাহলে এটা হচ্ছে আমরা লিখে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 498। তারপরে OH এটা দরকার আছে, আর হচ্ছে আমাদের কোনটা দরকার? যে দুইটা C ডাবল বন্ড O, এটা একটু আমরা দেখে আসি। দুইটা C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O কোথায় আছে? এই যে C ডাবল বন্ড O এখানে আছে 724 কিলোজুল পার মোল। তাহলে আমরা এখানে অ্যাড করি, এটা হচ্ছে 724 কিলোজুল পার মোল। লাস্টে আছে হচ্ছে আমাদের OH, এটাও আমরা দেখে আসি OH টা কত? OH অক্সিজেন, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এই যে আমাদের 464। তাহলে এটা হচ্ছে আমাদের 464, ঠিক আছে। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন আমাদের কি আসবে? ক্যালকুলেশন হচ্ছে যে ডেল্টা H ইজ ইকুয়ালস টু, কি কি ভাঙছে? 4টা ইন্টু 414, তাহলে 4 ইন্টু 414 প্লাস দুইটা ইন্টু অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে 498, তাহলে দুইটা ইন্টু 498। আমাদের কি মনে আছে? আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেলবো। তারপরে মাইনাস বন্ধন নতুন করে গড়তে কি কি শক্তি লাগছে? দুইটা ইন্টু কার্বন ডাবল বন্ড অক্সিজেন, তাহলে 724, 2 ইন্টু 724 প্লাস 4 ইন্টু 464, 4 ইন্টু 464। অবশ্যই আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেললাম। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখি অ্যান্সার কত আসে। এটা দহন বিক্রিয়া, যেহেতু আমরা কিন্তু গেস করতে পারি, এটা আমাদের মাইনাস আসবে অ্যান্সারটা, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। 4 ইন্টু 414, এটা হচ্ছে আমাদের আসতেছে -652 কিলোজুল, -652 কিলোজুল। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, 652 কিলোজুল, ঠিক আছে। তো এটাও যেহেতু আমাদের মাইনাস আসছে অ্যান্সার, আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী অথবা এক্সোথার্মিক বিক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথগুলা। এখান থেকে আমরা আরো ম্যাথ করব নেক্সট ক্লাসগুলোতে। আজকে আমাদের এতটুকুই থাকবে, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।